আমরা জানি এই ইন্ডাস ওয়াটার ট্রিটির জন্য 80% জল পাকিস্তানের কাছে যেত এবং 90% ফার্মিং এই 80% জলের উপর নির্ভরশীল ছিল পাকিস্তান। এবার সেটা হচ্ছে না, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে ঝিলামের জল ছেড়ে দেওয়াতে রিভার ব্যাঙ্কগুলোতে সেখানে ফ্লাড সিচুয়েশন তৈরি হয়ে গেছে পাকিস্তানে। মানে তুমি কি ক্লাইমেট অস্ত্রটা ঠিক সেই দিকেই একটু ইঙ্গিত করার চেষ্টা করছো? অ্যাবসলিউটলি। আমি তোমাকে খুব সহজ ভাষায় বলছি, ভারত পাকিস্তান অনেক পরে বোঝো, তুমি আগে পশ্চিম বাংলার অবস্থান বুঝো। আমাদের গঙ্গা খুব কাছে। ধরো কোনো দেশ চাইলো বা কোনো একটা কেউ চাইলো, অসাধু ব্যক্তি বা সাধু ব্যক্তি চাইলো যাদের সাথে আমাদের কোনো রকম কনফ্লিক্ট আছে, সে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কে সাধু কে অসাধু বুঝতে গেলে তুমি কোন দিকে দাঁড়িয়ে আছো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা আমার না মহাভারতের কথা। পয়েন্টটা হচ্ছে যদি আমি ধরো গঙ্গাটাকে পশ্চিমবাংলা এবং কলকাতার ভিতরে ঢুকিয়ে দিলাম, কলকাতা আমি পশ্চিমবাংলা ভুলে যাও, সহজভাবে বোঝো, কলকাতার ভিতরে আমি গঙ্গাটাকে ঢুকিয়ে দিলাম, তাহলে প্রথমে গঙ্গায় কি হবে, এখানে বিরাট বড় বন্যা তৈরি হবে। বন্যা সৃষ্টি যখন হবে তখন কলকাতার সাধারণ নাগরিক জীবন ব্যতিব্যস্ত হয়ে পড়বে এবং ধ্বংস হয়ে যাবে, বহু মানুষের জীবন নষ্ট হয়ে যাবে, সরকারি বহু দপ্তর বন্ধ হয়ে যাবে, এত জল ঢুকে যাবে এবং আজকের ডেটে দাঁড়িয়ে যে স্বাভাবিক জীবনযাপনের অবস্থান সেটা পুরোপুরি ধূলিসাৎ হয়ে যাবে। এবার যেটাতে দ্বিতীয় জিনিসটা ঘটবে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। একেবারে ইলেকট্রিসিটি বন্ধ করে দিতে হবে, কারণ ইলেকট্রিসিটি পরিচালনা করার জন্য যেই প্রিকশনসগুলো দরকার সেই প্রিকশনসগুলো তো তখন কাজ করবে না, কারণ সেটা একটা অ্যাবভ আইডিয়া, এমন ধরনের একটা ক্লাইমেটিক চেঞ্জ ঘটবে। তখন সাধারণ মানুষ ক্ষেপে গিয়ে প্রথম যে ঘটনাটা ঘটাবে সেটা হলো যে এখানকার যেটা ইমিডিয়েট গভর্নমেন্ট তার উপরে রেগে উঠবে। আমি কোনো রাজ্য রাজনীতি নিয়ে কথা বলছি না, শুধু আমাকে উদাহরণস্বরূপ বলছি। আমি প্রথমেই বলছি সাধারণ নাগরিক যে বেসিক কিছু জিনিসের উপরে বাঁচে, তার মধ্যে একটা হলো ইলেকট্রিসিটি, একটা হলো বাজার দর, একটা হলো মূল্য, ন্যায্য মূল্য, একটা হলো খুব সহজেই তারা কি কি জিনিস তাদের সরকারের থেকে হাতে পাচ্ছে, আর তার থেকেও বড়, এই সব কিছুর থেকে বড় যে জিনিসটা সেটা হলো সহজভাবে বাঁচার জন্য যে পরিকাঠামোটা দরকার লাগে, পরিষেবা এবং পরিকাঠামোটা দরকার পড়ে, তার উপরে বাঁচে। এবার আমি তোমায় বলছি, ধরো আজকে সত্যিকারেরই এই ইন্ডাস ট্রিটি সাসপেনশনটা অ্যাক্টিভেটেড হবে, তাহলে কি হবে, প্রথম জিনিসটা যেটা ঘটবে সেটা হলো পাকিস্তানের একটা বড় অংশে শুখা হবে। শুখা মানে এমন একটা পরিবেশ হবে যেখানে জল পাবে না। জল না পেলে তুমি যে কথাটা এক্ষুনি বললে যে ইরিগেশনে বিরাট একটা এফেক্ট হবে, পাকিস্তানে গমের ইরিগেশন মারাত্মক হবে, ইরিগেশনে একটা এফেক্ট হবে, ধরো বন্ধ হয়ে গেল, ইকোনমিতে এফেক্ট করবে একদম। এই ইরিগেশনের সাথে যুক্ত যে জীবিকাগুলো আছে তাদের উপরে এফেক্ট পড়বে, ভীষণভাবে এফেক্টেড হবে সাধারণ পাকিস্তানি মানুষের। এবারে সাধারণ পাকিস্তানি মানুষরা যখন ক্ষেপে উঠবে, তারা তো বর্ডার টপকে এসে ভারতবর্ষে গুলি মারতে যাবে না, তারা তাদের ইমিডিয়েট গভর্নমেন্টকে চেস করবে। এই কারণে যদি তুমি গত 5-7 দিনের পাকিস্তানি পার্লামেন্টে ডিসকাশনস গুলোকে ফলো করো বা পাকিস্তানি সরকারের যে কথাগুলো ফলো করো, তারা বারবারই বলছে জল যদি বন্ধ করেন তাহলে কিন্তু আমরা ক্ষেপে উঠবো। আরে ভাই, জল বন্ধ করলে ক্ষেপে উঠবে কি উঠবে না সেটা পরের কথা, আমি তো তোমার দেশে গিয়ে করছি। বিলাওয়াল ভুট্টো বলছে যে হয় জল বইবে নয় রক্ত বইবে। হ্যাঁ, তার কারণ হচ্ছে বিলাওয়াল ভুট্টো নিজের ফ্যামিলি মেম্বাররা কিভাবে মারা গেছে ওটা বোধহয় ঠিক করে জানেন না। বেনজির ভুট্টোকে কিভাবে মারা হয়েছে বা জুলফিকার আলী ভুট্টোকে কিভাবে মারা হয়েছে ওটা উনি জানেন না, ওটা উনাকে আবার পড়তে হবে। ওটা ভারতবর্ষের লোক মানেনি, ওদের দেশের লোকরাই ষড়যন্ত্র করে মেরেছে এবং দ্যাট ইজ দ্য হিস্ট্রি অফ পাকিস্তান। পাকিস্তানের সাধারণ মানুষ, পাকিস্তানের সাধারণ নেতাদের দিনের পর দিন ষড়যন্ত্র করে মেরে চলেছে। পাকিস্তানকে সবার আগে মারবে, ভারতবর্ষ তো অনেক পরে মারবে। তো আমি ফিরে আসছি টপিকে যে জিনিসটা বোঝা খুব প্রয়োজনীয় সেটা হলো আজকে যদি এই ঝিলামের জল ছেড়ে দেওয়ার কথা বলো, ঝিলামের জল ছেড়ে দিলে একটা বড় অংশ পড়বে, যেই বড় অংশটা কিন্তু পুরোপুরি ভেসে বেরিয়ে যাবে। বহু মানুষের জীবন, বহু মানুষ তাতে মৃত শুধু হবে না, বহু মানুষের জীবন ছিন্ন ভিন্ন হয়ে হচ্ছে, একদিকে শুকনো, একদিকে বন্যা। এই গোটা জিনিসটার জন্য রেসপন্সিবল কে থাকবে? পাকিস্তান গভর্নমেন্ট, কারণ পাকিস্তান গভর্নমেন্টের আন্ডারেই তো এই দুটো স্পেস পড়লো। দ্বিতীয় কথা হচ্ছে সিভিল ডিসওবিডিয়েন্স যেই মুহূর্তে স্টার্ট হবে, সিভিল ডিসওবিডিয়েন্সের বাংলা যদি আমি করি তাহলে মানুষের মধ্যে যে রাগটা সৃষ্টি হবে, সেই রাগটা কিন্তু মানুষ তখন সরকারি পরিকাঠামোগুলোকে আর মানবে না, মানুষ তখন ক্ষেপে উঠবে নিজের জীবন বাঁচানোর জন্য। এই নিজের জীবন বাঁচানোর জন্য যখনই মানুষ ক্ষেপে উঠবে, সর্বপ্রথম যেটা করবে তাদের নিজের গভর্নমেন্টের এগেইনস্টে বিপ্লব ঘোষণা
ঘোষণা করবে। আমি ঠিক এই জায়গা থেকেই তোমার কাছে আসব, আমাদের পরবর্তী যে পর্ব আলোচনার সেই পরবর্তী পর্বে। সেখানে কি এবারে প্রশ্ন হচ্ছে যে যদি মানে ইন্ডিয়ার এই যে স্ট্র্যাটেজিক চালগুলো, ইন্ডিয়া কিন্তু এখনো কোনো রকম সামরিক কোনো ব্যবহার কিছু করেনি, মানে যুদ্ধের কোনো রকম কিছু মানে প্রস্তুতি নেওয়া হচ্ছে কিন্তু যুদ্ধ শুরু করা হয়নি। তার আগেই পাকিস্তানের একেবারে থরহরিকম্প এই মুহূর্তে। এবারে ভারতের এই স্ট্র্যাটেজিক মুভগুলোতে কি আগামী দিনে পাকিস্তানে খরা, বন্যা, সেখানকার সিচুয়েশন সব ভারতের হাতেই রয়েছে? কি মনে করা হচ্ছে, কি মনে করছেন আমাদের বিশেষজ্ঞ যিনি স্টুডিওতে আছেন, তার সঙ্গে আলোচনায় আসবো, দেখতে থাকুন। আমি যেটা আপনাকে বলছিলাম যে এবারে কি তাহলে ভারত হচ্ছে গিয়ে ওই যে বলে না ভারত ও ভাগ্য বিধাতা, তো ভারত কি তাহলে এবারে পাকিস্তানের ভাগ্য বিধাতা হয়ে যাচ্ছে? কারণ ভারতের এই একটা স্ট্র্যাটেজিক মুভেই পাকিস্তানে পুরো মানে একদম ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভারত হলো সেই বলতে পারো সেই গার্জেন যে দিনের পর দিন তোমাকে শুধরতে বলেছিল, দিনের পর দিন বলেছিল ভালো রাস্তায় ফিরে আসো বাবা, দিনের পর দিন মাথায় হাত বুলিয়ে ভালোবেসে বুঝিয়েছিল যে তোমরা নাশকতাকে সমর্থন করো না। সেইটা তারা তখন বুঝতে পারেনি। আজকে আমাকে একটা কথা বলো, ভারতবর্ষে যে এই টেররিজম ঘটাচ্ছে, ভারতবর্ষে যে সাধারণ নাগরিকদের উপরে আক্রমণ করেছে, এটা তো আজকের প্রথম ঘটনা নয়। এই ঘটনা তো বহুদিন ধরে ঘটেছে, কিন্তু ভারতবর্ষ কিন্তু কোনোদিন জল বন্ধ করেনি, তারপরেও জল দিয়ে গেছে। কারণ ভারতবর্ষ চেয়েছে পাকিস্তানের সাধারণ চিন্তাধারা, পাকিস্তানের সাধারণ দর্শন, পাকিস্তানের সাধারণ মানবিক বোধটা যেন জীবিত থাকে, যেন মানুষ বোঝে যে ভারতবর্ষ তাদের জন্য কি করছে। তাই জন্য সাধারণ পাকিস্তানি মানুষদের প্রতি ভারতবর্ষের একটা মানে হৃদয় কাজ করেছে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে ভারত সহ্য করতে 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 এমন একটা সীমায় পৌঁছে গেছে, তখন ভারতের মনে হচ্ছে যে আমরা এটা দিচ্ছি কেন? আমাদের নাগরিককে ধরে ধরে তুমি বিবস্ত্র করে মারছো, আর আমি তোমাদের জল দিচ্ছি যাতে তোমরা বেঁচে থাকো, এটাও বা কি হলো? আজকে আমরাও তো এই প্রশ্নটা ভারত সরকারকে করতে পারি যে আমাদেরই তো মারা হচ্ছে আর আপনি তাদেরকে জল দিচ্ছেন, কেন আমি অ্যালাউ করব? কেন আমি অ্যালাউ করবো এই জিনিসটা হতে? আমি সাধারণ নাগরিক হিসাবে বলছি আপনি দেবেন না। এটা কি সম্ভব? আপনি নিজের বাড়ির কথা ভেবে দেখুন তো, আপনার বাড়িতে যদি কোনো আপনার সন্তানকে আমি কোনোভাবে ক্ষতিগ্রস্ত করি, আর সেই আপনি বাড়ির লোক, আপনার স্ত্রী বা আপনি আমাকে কি ডেকে এনে জল মিষ্টি খাবেন? কখনই খাবেন না। আপনি কি ঠিক করে দেবেন যে আমি যাতে যত ভালো থাকি তার জন্য ব্যবস্থাপনা করে দেবেন? আপনি কখনোই দেবেন না। সেটা যখন ভারত সরকার করবে না বা করছে না, আজকে যখন করছে না, আমাদের মনে কিন্তু আর দয়া মায়া আসছে না। কারণ এই দয়া মায়া করে আপনি 80% বলছেন অন পেপার, আমি আপনাকে বলছি ভারতবর্ষে কখনো কখনো 80%-এর বেশি জলও দিয়েছে। কেন দিয়েছে? যাতে পাকিস্তান খরামুক্ত হয়। কেন জল দিচ্ছে? যাতে পাকিস্তানের ইরিগেশনটা বেটার করে, তাহলে একটু যদি ইকোনমিক্যালি তারা বেটার দিকে দেয়। তার উত্তরে আমরা কি পেয়েছি? কাশ্মীরে নাশকতা তার জন্য কমেছে? জীবনেও কমেনি। দিনের পর দিন তারা ওই জল খাইয়েই টেররিস্ট তৈরি করেছে, দিনের পর দিন ওখানেই বিভিন্ন রকম টেররিজমের ওয়ার্ক সেন্টার তৈরি করেছে। কেন করেছে? যাতে করে সাধারণ ভারতীয়দের মারা যায়, যাতে করে ভারতীয় সামরিক বাহিনীকে দিনের পর দিন আক্রমণ করে দেওয়া যায়। সুতরাং আমরা তাই কারণেই জলটাকে প্রথমে